নানা বিভেদ পেরিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে যখন ঐক্যের আভাস শোনা যাচ্ছে, তখনও অনৈক্য রয়ে গেছে দলগুলোর তৃণমূল পর্যায়ে। কথা বলবো আজকের বুলেটিনে এই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজনের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বের শুরুতে জানাতে চাই নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ আজকে কেমন ছিল, কি বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা, বিশেষ করে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলোর নেতারা কথা বলেছেন, তারা কি বলেছেন শুনে আসতে চাই। আমরা সরকারের কাছে এবং ঐক্যমত্য কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাই, যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই সনদ, তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তোলনের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায়, বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না। বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে, একটা সংসদ, একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। জোটভুক্ত হলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, নতুন করে রাজনীতির মাঠে শুরু হয়েছে এটা নিয়ে বিতর্ক। আজকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ তিনি কথা বলেছেন, একই সঙ্গে বিষয়ে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। তারা কি বলেছেন শুনে আসতে চাই। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। আরপিও তো নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা এটা। আর এটা ব্যাপার হচ্ছে কমিশন সিদ্ধান্ত নেবেন। এটার ব্যাপারে আমার এইটুকুই বক্তব্য। ভাই এটা আজকে দুপুরবেলা এটা দিয়ে গেছেন, ভোট কেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে, কালকে সকালে ব্রিফ করে দেব। হয়েছে, আমি এটা জানি হয়েছে। শোনেন, প্রাথমিকভাবে খসড়াটা হয়েছে, তারপরে এটা আমরা প্রকাশ করেছিলাম, কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে, কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেব সংখ্যাগতটা হিসাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। ফিরবো এবার তৃণমূলের আলোচনায়। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি কেন্দ্রীয় ঐক্য, তৃণমূলের অনৈক্য। এই বিষয়ে আলোচনার জন্য বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি অনেক সাধারণ মানুষজন আছেন, একই সঙ্গে বিএনপি এবং জামাতের 2-3 জন নেতা আছেন আপনার সঙ্গে। আপনার মাধ্যমে তাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, তাদের আলোচনা শুনতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই। এই প্রসঙ্গে যখন গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ে নানা ধরনের ঐক্যের কথা শোনা যাচ্ছে, যেই দূরত্ব ছিল সেই দূরত্ব কাটিয়ে তারা কাছাকাছি অনেকটা চলে এসেছে। তৃণমূলে কিন্তু এখনও নানা ধরনের কথা শোনা যায়, কেন তৃণমূলে এখনও অনৈক্য রয়ে গেছে এই বিষয়ে আলোচনা করবেন, আপনার মাধ্যমে শুনতে চাই রাজীব।
বেলায়েত, কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ নীতি নির্ধারণী পর্যায়ে যতটা ঐক্য দেখা যায় কিংবা গেল 2-3 দিন ধরে যে ঐক্য দেখা যাচ্ছে, ঠিক উল্টো চিত্র কিন্তু তৃণমূলের রাজনীতিতে। একেবারে অনৈক্য ভোটের আগে জেকে বসেছে। এই বিষয়ে জানতে আসলে অনুসন্ধান করতেই খুঁজতেই আসলে আমাদের ভোটের ট্রেনে যুক্ত হওয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন 2 জন জামায়াত নেতা এবং 2 জন বিএনপি নেতা। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বাম পাশে রয়েছেন বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং তার পাশে রয়েছেন সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং আমার ডান দিকে রয়েছেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি এবং তার ডান দিকে রয়েছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পল্টন। আমরা একটু আজকে প্রথমেই আমি ডান দিকে চলে যেতে চাই পৌর বিএনপির সভাপতির কাছে, জানতে চাই যে আসলে এই যে তৃণমূলে রাজনীতিবিদদের আসলে এক ধরনের অনৈক্য দেখা যায়, এই অনৈক্যের কারণ কি? আসলে 24-এর যে অভ্যুত্থান, যে বড় অর্জন মানুষের, সেই অর্জনে তো আপনারা সবাই একসাথে ছিলেন এবং সেই অর্জনের পর পর ধীরে ধীরে আপনাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যায় এবং কেন্দ্রীয় পর্যায়ে সেটি কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও এখানে একেবারে জেকে বসেছে এই অনৈক্য। এর কারণ কি আসলে সেটি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 24শে আন্দোলনে আমরা বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলগুলি একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করার পর 5 আগস্টের পরে আমাদের ভিতরে রাজনৈতিক একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটা হলো কি ক্ষমতার লড়াই। ক্ষমতার লড়াইটা এরকমভাবে তারা দেখতেছেন বিভিন্ন রাজনৈতিক মহল, যে আমাকে ক্ষমতার স্বাদ নিতেই হবে। এটাকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে গ্রুপ উপগ্রুপে মনে করেন যে তাদের ভিতরে একটি অনৈক্য সুর বাজছে। কারণ আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে, কিন্তু আমাদের যেটা স্বপ্ন ছিল, যেটা আশা ছিল যে আমরা গণতান্ত্রিক ফ্যাসিবাদমুক্ত যে রাষ্ট্রটি কায়েম হয়েছে, এখানে আমরা সকলে মিলে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম একটা প্রতিপাদনে আমরা আগেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমরা যে আশা নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি তার মধ্যে কিছু রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদের কিছু দোসরদেরকে একটি সংগঠন তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে। এই কারণে মনে করেন যে আমাদের তৃণমূলে একটি বিভেদ আমরা আর কি মনে করি, তাছাড়া আর কোনো কিছু না। ধন্যবাদ শাহাদত ভাই। আমরা একটু বাম দিকে চলে যাই আমাদের শাহাবুদ্দিন সাহেবের কাছে। তিনি তার কাছে জানতে চাই যে আমার পাশ থেকে একটি অভিযোগ এটি বলা যায় যে আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে আপনাদের সংগঠনের মধ্য দিয়ে। আসলে এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে তৃণমূল থেকে একটি বিষয় জানার জন্য আপনারা এসেছেন, এদের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো যেটা প্রথম প্রশ্ন ছিল ওখানে, সেই প্রশ্নটার জবাবটা আমার কাছে তো একটু হওয়া দরকার। এরপরে আমি দ্বিতীয় কথাটা বলছি। সে তো হলো যে জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামীর ফ্রম দি বিগিনিং অফ হিজ লাইফ আর কি, যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে আমাদের হলো দেশের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, আমাদের সত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো প্রবলেম ওভারকাম করার জন্য আমরা চেষ্টা করি। যে সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেখানে জাতীয় কমন ইন্টারেস্ট ছিল অনেকগুলো। এখানে দল মত ধর্ম নির্বিশেষে এদেশের মানুষের মৌলিক কতগুলো অধিকার ভুলণ্ঠিত হয়েছিল। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার, ধর্মীয় অধিকার, ফ্যাসিজম, দুর্নীতি ইত্যাদি এমন কতগুলো বিষয় হয়েছিল যেগুলো এই দেশে আমাদের বসবাস করা কঠিন হয়ে গেছিলো। সকল দলের মানুষ এক্সেপ্ট তাদের দলীয়করণ, তাদের ভারতীয়করণ, তোমার আধিপত্যবাদ ইত্যাদি সব দিক দিয়েই এখানে গুম খুন থেকে শুরু করে জেল জরিমানা নানানভাবে যে অত্যাচারিত হচ্ছিল, এটা গোটা জাতিটাই নিপীড়িত হচ্ছিল।
এই কারণে এই কমন ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি এবং যে আন্দোলনটা পরবর্তী সময়ে ছাত্র জনতার নামে পরিচিত হয়েছে, এক্ষেত্রে আমরা সবাই ছিলাম। আর পরবর্তীতে এখানে কোনো দলকে কেউ পৃষ্ঠপোষক করতেছে আমাদের জানা নেই, ভালো নেই। কারণ বিভিন্ন দলের মানুষ বিভিন্ন দলে আছে, বিভিন্ন দলের মানুষ বিভিন্ন দলে যায়, নির্দিষ্ট কোনো দলে সবাই থাকে না, এক দল চেঞ্জ করে এক দলে যায়। আমাদের দলে এখানে একটু আশা কঠিন, এই কারণে এখানে আদর্শিক একটা ব্যাপার আছে। আদর্শের সাথে কেউ মিলাতে না পারলে তারা থাকতে পারে না। অ্যাজ ফর এক্সাম্পল, এই দেশে আমরা এই ডানপন্থী হিসেবে বিএনপির সাথে জামাত বহুদিন পর্যন্ত আমরা এখানে একত্রে ছিলাম। আমাদের আদর্শ ভিন্ন, কিন্তু জাতীয় কতগুলো স্বার্থের ক্ষেত্রে আমরা একত্রে ছিলাম। আর একটা উদাহরণ ভালো করে বোঝা যাবে, 91-এর গভর্নমেন্ট ফরমেশনের পরে আমরা 2-3 বছর পরে একটা বিষয় নিয়ে ময়দানে নামছিলাম, যেটা পার্লামেন্টে আমরা অ্যাকসেপ্ট করাতে পারি নাই, বিএনপির কাছে গ্রহণযোগ্য ছিল না। শেষে আমরা সে মাঠে গিয়েছিলাম। এখানে কিন্তু অন্যরা আমাদের সাথে এসেছিল, আমাদের ইস্যুটা যেটা কেয়ারটেকার আন্দোলনটা ছিল। তো কেয়ারটেকার আন্দোলনটা কতটুকু উপকার দিচ্ছে, কতটা প্রয়োজন, সেটা আজকে যাইতে হারে হারে মনে করেছি আমরা। তো এই ক্ষেত্রে কিন্তু তখন আমরা একত্র থাকার পরে আমরা বিরোধী গেছিলাম, পরে এর জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। আর এখন তৃণমূলে এমন কিছু ব্যাপার নাই, কারণ হলে তৃণমূলে আমাদের আদর্শ আর অন্য দলের আদর্শ সবার দপ্তর এক নাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা বিষয় আছে, আর ধর্মনিরপেক্ষবাদী থেকে একটা বিষয় বাংলাদেশে আছে। এর আগে ধর্মনিরপেক্ষ দল হিসেবে আওয়ামী লীগ ছিল প্রধান, আর আমরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপির সাথে থেকে আমরা ছিলাম। কিন্তু এখন আমাদের যে গঠনতন্ত্র সংবিধান যেটা আছে দেশে, এই সংবিধানটা আমাদের সংবিধানটা আমাদের কিন্তু ধর্মনিরপেক্ষ সংবিধান এটা। তো এখন এই সংবিধান অনুসারে বিএনপি তারা এটার আনুগত্য তারা করে, সেটা আছে। আমরা এটার কিছু পরিবর্তন চাচ্ছি। অর্থাৎ আমরা যেহেতু একটা ইসলামী সংগঠন করি, ইসলামী আদর্শকে বাস্তবায়ন আমাদের প্রধান লক্ষ্য আছে। এটা করতে গিয়ে কোনো ক্ষেত্রে ডিভার হতেই পারে, ক্ষমতার লড়াই না, আদর্শের বিজয়ের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। কারণ ক্ষমতা লড়াই হলে আজ থেকে 100 বছর আগে থেকে জন্ম হয়েছে, ওই ক্ষমতা যাওয়ার জন্য বহুত পথ ছিল। যেমন কোনো ক্ষমতার জন্য লোভ করে না, তবে ক্ষমতা ছাড়া, রাষ্ট্র ক্ষমতা ছাড়া যেহেতু দেশ পরিচালনা হয় না, এই জন্য রাষ্ট্রের যেতে হয় এবং এই নির্বাচন করতে হয় এবং রাজনীতি করতে হয়। আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব কিছু নেই, তাদের মধ্যে তারা কাজ করে, তাদের আদর্শের কাজ তারা করছে, আমাদের আদর্শের কাজ আমরা করছি। এখানে আমাদের মধ্যে তাদের পার্থক্য এমন কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমার ডান পাশে চলে যেতে চাই। আপনি একটু বলবেন, শাহাদাত হোসেন পল্টন ভাই, আপনি একটু জানাবেন যে আসলে এই যে ভোটের লড়াই, এই লড়াই তো চলবেই, তো আপনাদের যে এই ভোটের লড়াই করতে গিয়ে ভোটারদের কাছে গিয়ে কি প্রতিদ্বন্দ্বী যে পক্ষ রয়েছে সেই পক্ষের বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে হচ্ছে ভোটারের ভোট আপনাদের পক্ষে আনার জন্য কিনা? আর হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, এটা কি শুধুমাত্র ভোটের লড়াইয়ের জন্য, নাকি আপনাদের ব্যক্তিগতভাবেও সেরকম কিছু শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে এরকম? ধন্যবাদ সবাইকে। আসলে এখানে মতবিরোধের কিছু নেই। ওনারা একটি রাজনৈতিক দল, আমরা একটি রাজনৈতিক দল। দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে একটি আন্দোলন হয়েছে, যেটি ইতিপূর্বে সবাই বলেছে। তা আমি সেদিকে যাব না। আপনি যে কথাটা বলছেন যে ভোটের বিষয়ে ওনাদের সঙ্গে আমাদের কোনো বাকবিতণ্ড বা কোনো ক্রাশিং হচ্ছে কিনা, আসলে এরকমটি ভাববার কোনো কারণ নেই। সেটি হলো আমরা বগুড়ার মানুষ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি, এখানে বিএনপির ঘাঁটি। এখানে আসলে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করার মতো কোনো রাজনৈতিক সংগঠন আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি বিরোধী পক্ষকে শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। এখানে বগুড়ার মাটি, এখানে বিএনপির ঘাঁটি। এখানে খালেদা জিয়া, তারেক রহমানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এলাকার মানুষ। এখানে শতভাগ মানুষ বিএনপিকে পছন্দ করে, আর কিছু কিছু মানুষ তো থাকবেই। তো আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটি হলো যে এখানে আমাদের ধানের শীর্ষ প্রার্থী মনোনীত প্রায় হয়ে গেছে, আমাদের সাবেক সফল সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তো আমরা বিশ্বাস করি এবং সারিয়াকান্দি সোনাতলাবাসী সবাই জানে, ইনশাল্লাহ আগামী দিনে ভোট সুষ্ঠু হলে নিশ্চিতভাবে বলতে পারি এই আসনটিকে আমরা আমাদের প্রিয় নেতা খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ। ধন্যবাদ পল্টন ভাই। আমি একটু আমার বাম দিকে চলে যেতে চাই। আপনি একটু জানাবেন যে আসলে এটি বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি বলছিলেন আমাদেরকে পল্টন ভাই। আপনি একটু বলবেন যে ভোটের যে দৌড় চলছে, এই দৌড়ে আসলে আপনারা বগুড়ার মাটিতে কতটা এগিয়ে আছেন? আসসালামু আলাইকুম। ওনারা বলছে যে বগুড়ার মাটি জিয়াউর রহমানের ঘাঁটি, এটা জিয়াউর রহমানের জন্মস্থান বলে তারা বলতেছে। কিন্তু আসলে আমরা যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, এই মর্মে আমরা যে এই দাওয়াতি কাজ করতেছি,
ইতিপূর্বে আমরা দাওয়াতি কাজ করতে পারি নাই। বর্তমানে যে আমরা 1 বছরে দাওয়াতি কাজ করছি, তাহলে জনগণ আসলে ধর্মপরায়ণ, তারা আমাদেরকে এক্সপেক্ট করতেছে, গ্রহণ করতেছে, তারা কিন্তু আমাদেরকে এগিয়ে আসতেছে। এজন্য আমরা আশাবাদী যে আসলে ধর্মপ্রাণ মুসলমান তারা নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চায়। আল্লাহর আইন মোতাবেক এই দেশটাকে একটা শক্তিশালী এবং সুখী সুন্দর সন্ত্রাসমুক্ত বাংলাদেশ মানুষ চায়, দুর্নীতিমুক্ত চায়। এভাবে এজন্য আমরা আশাবাদী যে জামাত ইসলামকে মানুষ এখন গ্রহণ করতেছে, দলে দলে তারা জামাত ইসলামে আসতেছে। ধন্যবাদ আপনাকে। বেলায়েত, শুনছিলেন তৃণমূলের রাজনীতির ঐক্য অনৈক্য নিয়ে বিভিন্ন রকম মতবিরোধ, বিভিন্ন রকম মতভেদ রয়েছে, তাদের ভোট নিয়েও চলছে ভোটের লড়াই। তারা একই এলাকার মানুষ, কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্নতার কারণেই আসলে তাদের এই যে তৃণমূলের যে অনৈক্য, এটি উঠে এসেছে আজকের আলোচনায়। শুনছিলেন বেলায়েত। ধন্যবাদ রাজীব সেলিম আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বগুড়ার তৃণমূলের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানকার যে স্থানীয় নেতারা রয়েছেন তাদের ভাবনার কথা। দর্শক, এ পর্যায়ে ভোটে টেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব রাজশাহীতে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটে টেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটে টেনের আজকের পর্বে আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় ঐক্য, তৃণমূলে অনৈক্য নিয়ে। এই পর্বে কথা বলার জন্য আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে ভোটে টেনে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা তো কয়েকদিন পরপরই আসলে রাজশাহীতে যুক্ত হই, নতুন নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকের আলোচনার বিষয়টি কেন্দ্রীয় ঐক্য, তৃণমূল অনৈক্য। আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই জুলাই অভ্যুত্থানের পরে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই বিষয়গুলো নিয়ে অনৈক্য তৈরি হয়েছিল, ঐকমত্য কমিশন, নানা বিষয়, কিন্তু আমরা গত 2-3 দিনের যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, বড় দুটি দলের মধ্যে দেখছি নানা কারণেই তারা কাছাকাছি চলে আসছে। কিন্তু আমরা তৃণমূলে বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। মসজিদে প্রচারণা করতে গিয়ে একদল আরেক দলকে বাধা দিচ্ছে, গণসংযোগেও নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে তৃণমূলে এখনও অনৈক্য রয়ে গেছে, এর কারণ কি এবং সেখানকার যে স্থানীয় বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আপনার মাধ্যমে একটু আলোচনা শুনতে চাই। রাকিবুল হাসান। বেলায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা রাজশাহীর সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন জায়গায় গিয়েছি, কথা বলছি নির্বাচনের নানান ইস্যু নিয়ে। আজকেও আমরা এসেছি গোদাগাড়ী ধরমপুর হাট এলাকায়। এখানে সাধারণ মানুষের সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ প্রাণ খুলে যেই কথাগুলো তারা বলে, সেটি আসলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তারা চায় সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যখন আসে আসলে ঐক্য মতানৈক্যের কথা, তখন কিন্তু আসলে কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে যে বেশ পার্থক্য আছে সেটি কিন্তু তাদের কথায় ফুটে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে চায়ের আড্ডাতে কথা বলছিলাম যে আসলে আমরা দেখি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আসলে যে সকলে একত্রিত হয়ে যে আন্দোলন করেছিল, বা এর আগেও কিন্তু জামাত, বিএনপি সহ অন্যান্য দলগুলো জোট বেঁধে কিন্তু বিরোধী দলে ছিল বা বিরোধিতা করেছে সরকারের। সেই সময় নানা আন্দোলন সংগ্রামে তারা জেল জুলুম সহ্য করেছে, খুন গুমের শিকার হয়েছে। এই রকম অবস্থাতে এখন যখন আসলে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচন আসন্ন, তখন আসলে জাতীয় এই দলগুলো, বড় বড় দলগুলো আসলে যে জাতীয় পর্যায়ে যে ঐক্যের কথা বলে, তৃণমূলে আসলে কেন এই অবস্থাটা তৈরি হয়। আমরা একটু, আমার পাশে একজন সাধারণ ভোটার আছে, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে জাতীয় পর্যায়ে ঐক্যের কথা বলা হয়, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা দেখছি মসজিদে মারামারি, আমরা দেখছি নানান বিষয় নিয়ে জেল জুলুম বা মামলা হামলার শিকার, অথবা কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কিছু দখল নিয়েও হচ্ছে আসলে নানা ধরনের ঘটনা ঘটছে। এইটাকে আসলে কিভাবে দেখছেন? কেন এই ঐক্য আসলে তৃণমূলে নেই? ও জাতীয় ক্ষেত্রে আপনার পক্ষের কথা বললেও তৃণমূল ঐক্য নেই, এটা বাস্তব। কারণ এখানে বহুত মতান্তরের লোক বসবাস করে এবং স্বার্থের একটা ব্যাপার জড়িয়ে থাকে। সেক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষেত্রে এসে আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে, আর ওই কারণেই আপনাদের ঐক্য নাই, তৃণমূলে ঐক্য কম। স্বার্থের জায়গাগুলো আসলে কি থাকে সেখানে? কি আসলে দলীয় ব্যাপার জড়িত থাকে, নাকি আসলে ব্যক্তিগত অথবা নানান বিষয়ে গ্রামীণ পর্যায়ে আমরা নানা সম্পত্তির ক্ষেত্রেও আসলে দেখি এই সমস্ত ব্যাপারগুলো? এগুলো মূলত ব্যক্তিকেন্দ্রিক থাকে অনেকটাই। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদেরকে, আসলে কি কি বিষয়ের উপর এগুলো হচ্ছে? এগুলো ধরলেন আপনাদের ব্যক্তিকেন্দ্রিক থাকে কেমন, যেমন নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা মানুষের,
যে আমাকে যেতেই হবে বা নেতৃত্ব দিতেই হবে, এইরকম একটা প্রবণতা থেকেই বেশি জন্ম হয়। মানে ঐক্যের যে ফাটলটা বেশি এই ক্ষেত্রে আসে। আচ্ছা, বেলায়েত আসলেই তাই, মানে প্রত্যেকটি দলই আলাদা আলাদাভাবে তার যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটি সেটি আসলে তাদের অধীনস্থে রাখতে চান। তো সেই ক্ষেত্রে এই যে দলগুলো যে অংশগ্রহণ করছে নির্বাচনে, এই এককাট্টা না হয়ে থাকলেও আগামী নির্বাচনে আসলে দলগুলোর আচরণ কেমন দেখতে চান? এই বিভিন্ন সময় এর আগে তো আমরা নির্বাচন দেখেছি, অনেক সময় অভিযোগ করা হয় যে এককভাবে নির্বাচন হয়েছে এবং অন্যান্য দলের অংশগ্রহণ ছিল না। এবারে তো অনেকগুলো দল এটাতে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনটা কেমন নির্বাচন দেখতে চান? আমরা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আর সব দলের যেন মিল মহব্বত থাকে, কোনো ভেজাল যেন না হয়, আর দিনের ভোজন রাত্রে না হয়, যা বিগত দিনে হয়েছে। তো আমরা তো আসলে এই যে বলছেন যে ভেজাল যেন না হয়, এই ভেজাল তো আসলে লক্ষ্য করছি, কেন এটা হচ্ছে মনে করেন? এটা সবার মনোবল যদি ঠিক থাকে তাহলে এটা ধরেন যে সুষ্ঠু সমাধান হবে, সবার মনে যদি মিল থাকে। এই অবস্থাতে আসলে আমরা যেই বিষয়গুলো লক্ষ্য করি, যে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের সময় যে ধরনের ঐক্য হয়ে একই কাতারে এসে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তৃণমূলে এখানকার মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে নানা স্বার্থের কারণে আসলে এই অবস্থাটি হয়। কিন্তু তার থেকে বড় একটি বিষয় বেলায়েত, এখানে যারা আছেন তারা বলছেন যে সবচেয়ে বড় স্বার্থ কিন্তু তাদের আগামী নির্বাচন এবং সেখানে সুষ্ঠু একটি পরিবেশে আসলে ভোট দেয়া। তো এই অঞ্চলেও আসলে সাধারণ মানুষের কিছু স্বার্থ রয়েছে। আমরা একটু জানতে চাই যে এখানে আসলে সাধারণ মানুষরা আসলে কি প্রত্যাশা করে আগামী নির্বাচনকে ঘিরে, যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। আগামী নির্বাচন আসলে মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়। বিগত 17 বছরে তো ভোট দিতে পারে নাই। এতে জনগণের মতের প্রতিফলন ঘটে নাই। আমি চাই যে দেশের সাধারণ মানুষ যাতে তার মতামত প্রকাশ করতে পারে এবং ব্যালটের মাধ্যমে যেন ভোটটা প্রয়োগ করতে পারে। অন্ততপক্ষে আমি এটা চাই, এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আমি ভোট চাই। আর আমি চাই যে বিগত 17 বছরে যা হয়েছে আগামীতে যেন আর কোনো পুনরাবৃত্তি কোনো সরকার যেন না করে, এই আশা আমি ব্যক্ত করি। আর এই যে দলগুলো যে এতদিন ধরে ধরেন প্রত্যেকেই নানান বিষয়ে কিন্তু আসলে আলোচনা হলো, পিআর হবে কি হবে না সেটা নিয়ে কথা আমরা শুনেছি যে আসলে এই নির্বাচন ব্যবস্থায় আসলে কিভাবে আসলে সংসদীয় ব্যবস্থা কাঠামোটি তৈরি হবে। তো এইগুলো নিয়ে কি আপনাদের আসলে এই যে প্রান্তিক পর্যায়ে কোনো ধরনের মতামত আপনাদের নেওয়া হয় কিনা? দলীয়ভাবে বা হচ্ছে নানান গোষ্ঠী এখানে সংযুক্ত আছে, তারা কি আপনাদের সেই মতামতগুলো গ্রহণ করে কিনা? আসলে আমি পিয়ার ইলেকশন শব্দের অর্থ আসলে আমি বুঝি না। আর আমি পিয়ার শব্দের অর্থ যেটা বুঝি, আসলে পিয়ার মানে মহব্বত। আসলে মানুষের ভিতরে আসলে মহব্বত যদি থাকে সব কিছু করা যায়। আর পিয়ার ইলেকশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে আমাদের এখানে জামাতেরও প্রার্থী আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির বা অন্যান্য বিভিন্ন দলে থাকতে পারে। দেখা যাচ্ছে পিয়ার ইলেকশন করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার আসনের এমপি দেখা যাচ্ছে চিটাগাঙে চলে যেতে পারে, চিটাগাঙের এমপি এখানে আসতে পারে। আসলে চিটাগাঙের মানুষ তো আমাদের ভাষা বুঝবে না, আমাদের সুবিধা অসুবিধা আসলে গুলা বুঝবে না। আসলে স্থানীয় প্রার্থী ছাড়া কোনো ব্যক্তি আমাদের সুবিধা অসুবিধার কথা বুঝবে না। আর পিয়ার ইলেকশন তো বাংলাদেশের মানুষ আমার মনে হচ্ছে 99% বুঝে না। তা আমি আসলে পিয়ার চাই না। আমি একজন সাধারণ ভোটার হিসাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আমি একটা ভোট চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক আসলে এই যে ঐক্য অনৈক্যের যে যখন কথা বলছি তখন কতগুলো বিষয় আসলে উঠে আসে, যে যেভাবেই হোক না কেন বিগত সময়ে আসলে যে অবস্থাটি আসলে হয়েছিল নির্বাচনকে ঘিরে, এবং আমরা দেখি যে এই স্বার্থের কারণেই কিন্তু নানান সময় যে সম্প্রীতির যে মেলবন্ধন সেটি থাকে না, এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংঘাত যেমন হয়, একই সাথে কিন্তু আসলে নানা ধর্মীয়ভাবে বা আঞ্চলিকভাবে নানা স্বার্থে এই সংঘাতগুলো হয়ে থাকে। একটু আমার সর্বডানে যিনি আছেন তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আগামী নির্বাচনে আসলে কেমন নির্বাচন আসলে প্রত্যাশা করছেন আপনারা, এবং এই যে নেতারা তাদের ঐক্যটা আসলে এই ক্ষেত্রে কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে, এখন টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আমি এই বর্তমান সময়ে যে নির্বাচন আসন্ন, এই নির্বাচন আমি ফেয়ার দেখতে চাই এবং উৎসবমুখর পরিবেশে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর একটা ঘনগত পরিবেশের মাধ্যমে এই নির্বাচন আমি দেখতে চাই, যাতে করে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে
আমরা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারি এবং সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আসতে পারি। আমি সাধারণ ভোটার হিসাবে আমার এটাই থাকবে এই নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের কাছে প্রত্যাশা। এটা আপনার প্রত্যাশার ঝুড়িতে আসলে স্থানীয় মানুষের নানা দাবি রয়েছে। সেক্ষেত্রে বেলায়েত, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলের সাধারণ মানুষরা কিন্তু এটা একটি বরেন্দ্র অঞ্চল এবং এখানে নানা ধরনের সংকট রয়েছে। এখানে পানি সংকট রয়েছে এবং একই সাথে কৃষিজ নানা উপকরণেরও সংকট মাঝে মাঝে কিন্তু আসে এবং স্থানীয় যিনি সাংসদ থাকেন তার কাছে নানা ধরনের প্রত্যাশাও থেকে থাকে। একটু এই ফাঁকে জানার চেষ্টা করব যে এই যে মতানৈক্য এবং হচ্ছে যে এক জায়গায় থাকা, এই ক্ষেত্রে আসলে যারা আসবেন আগামীতে তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন আপনারা? এই অঞ্চলের কোন কোন বিষয়গুলোকে আসলে ঐক্যমত্যের ভিত্তিতে আসলে ঠিক করা উচিত বলে আপনার মনে হয়? বৃহত্তর বরেন্দ্র অঞ্চল গোদাগাড়ি তানোর, আমি মনে করি যে এখানে সাধারণ মানুষের চাওয়া কিন্তু একরকমই হয় প্রায় ক্ষেত্রেই। মতের মানুষ আলাদা হতে পারে, চাওয়াটাই একরকম। যেমন আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যেমন আপনাদের পানির যে ব্যবস্থা, তারপরে আমরা কৃষি ভিত্তিক এলাকা আমাদের এখানে যে কৃষি ভিত্তির যে সারের যে ব্যবস্থাপনা, এখানে অনেক অনিয়ম হয়ে থাকে দেখি আমরা, অনেক সময় সার পাওয়া যায় না, এর একটা ব্যাপার থাকবে সাধারণ মানুষের চাওয়া পাওয়া। তারপরে বিদ্যুতের সংকট হয়, রাস্তার যে বিষয়গুলা অনেকটা অগ্রসর হয়েছে এবং অনেকটাই বাকি আছে। সাধারণ মানুষের এই সবই প্রত্যাশা, মানুষ আশা করে যে আগামী সরকারের কাছে। আর সবচেয়ে বেশি আশা করে যে প্রশাসনিক নিরপেক্ষতা, সবচেয়ে বেশি আশা করে যে প্রশাসনিক নিরাপত্তা এবং নিশ্চয়তা দুটোই থাকতে হবে। হ্যাঁ, আসলে প্রশাসন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়েও। তো সেই ক্ষেত্রে এই যে প্রশাসনের যে নিরপেক্ষতা, এইটাতে কি আসলে নেতা যারা রয়েছেন, যারা রাজনীতি করছেন, নানা বিষয়ে একমত হলেও বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত আছে, কিন্তু কখনো কখনো তারা স্বার্থের কারণে কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনারা আসলে কি চান যে আগামী সময়গুলো কতটা আসলে নিরাপদ হোক? আমি চাই যে আমাদের যে প্রশাসন আছে আর যারা ভোট করবে তাদের কথা চলবে না, তারা যেন সঠিক পথে থাকে। যে যাই ইন্ধন দিক, টাকা দিক, পয়সা দিক, প্রলোভন দিক, তারা যেন সঠিক পথে থাকে, তাহলে ভোট সুষ্ঠু হবে আশা করি। এর মধ্যে আমরা আসলে দেখি যে নির্বাচন কমিশনের অধীনেই সবকিছু আসলে থেকে যায় নির্বাচনের সময় এবং জেলা প্রশাসক সেটির আসলে নেতৃত্ব দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে একটু যদি আমাদেরকে বলতেন যে এই যিনি আসলে নির্বাচন পরিচালনা করবে তারও আসলে নিরপেক্ষতা বা সাধারণ জনগণের সাথে স্বার্থটাকে দেখাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে যিনি ভোট করবেন, যারা ভোটের দায়িত্বে থাকবেন, তারাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। আর যারা আপনার নিরপেক্ষতা ভূমিকা পালন করবে না, তাদেরকে আমার মনে হয় সাথে সাথে অপারেশন করাই ভালো, অপসারণ করাই ভালো। এবং যারা আগে দলীয় প্রভাব বিস্তার করে অনেক সময় নির্বাচনকে প্রভাবিত করেছে, এরকম কোনো ব্যক্তি জানে আগামী নির্বাচনে তারা জানে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি আমি আকর্ষণ করছি নির্বাচন কমিশনারের। বেলায়েত, আসলে সব কিছু মিলিয়ে আসলে যেই জায়গাটা আমরা বলতে পারি যে এই যে মত এবং দ্বিমতের জায়গার পাশাপাশিও কিন্তু স্থানীয়ভাবে নির্বাচন নিয়ে এই সাধারণ মানুষের নানা ধরনের আকাঙ্ক্ষা আছে এবং তারা কিন্তু চায় যে সব কিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশ আসলে নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা একটু শেষ আপনাকে 30 সেকেন্ডের মধ্যে একটু যদি জানতে চাই যে আগামীতে আসলে যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে আসলে সম্পর্ক কেমন থাকবে বলে প্রত্যাশা করেন? অনেক সময় আমরা দেখি যে নির্বাচন হয়ে যাওয়ার পরে একজন আরেকজনের আসলে মুখ দেখেন না বা দ্বন্দ্ব থেকে যায়, নানা অভিযোগ, নানান কিছু আসলে তুলে নিয়ে আসেন। আপনারা কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি যে নির্বাচিত এবং অনির্বাচিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। সেটি আসলে কিভাবে সম্ভব? আমরা তো আসলে এটা বলার জন্য আসলে অনেক সময় বলে দিই। সেটি সম্ভব, সেটি হচ্ছে যে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে মানুষের। আর জনগণের কাছাকাছি যেতে হলে কিন্তু নির্বাচিত অনির্বাচিত উভয়কেই এক জায়গাতে হতে হবে। মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে, সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে বেলায়েত। আসলে শুনছিলাম একটু বিস্তারিতই আসলে আমরা কথা শুনেছি আজকে তৃণমূলের মানুষের, তারা যেটি বলতে চেয়েছেন আসলে তাদের
বিভিন্ন দলের যে নেতারা রয়েছেন তারা আসলে জাতীয়ভাবে হয়তো নানান বিষয়ে ঐক্যমত হন, কিন্তু বিভিন্ন ধরনের স্বার্থের কারণে তারা কিন্তু তৃণমূলের খবরটি আসলে খুব একটা বেশি রাখেন না, যার কারণে একজন নেতার দলের লোক আরেকজন নেতার দলের লোকের ওপরে অভিযোগ আনছেন, নানা ধরনের হামলা করছেন এবং একই সাথে কিন্তু অভিযোগ করে মামলা পর্যন্ত সেটি গড়াচ্ছে এবং এটি জাতীয় যে ঐক্য সেটির ফাটল ধরাচ্ছে তৃণমূলে। এবং এই অবস্থার পরিত্রাণ করেই আসলে জাতীয় নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে তারা দেখতে চান এবং আগামী নির্বাচন এমন হোক যেটি আসলে যারাই আসুক না কেন তারা আসলে সাধারণ মানুষের চাহিদাকে প্রতিনিধিত্ব করবে, এটি তারা প্রত্যাশা করে। তো বেলাতেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ রাকিবুল হাসান। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী অঞ্চলের তৃণমূলের কিছু মানুষের ভাবনা, তারা জানাচ্ছিলেন কেন তৃণমূলে অনৈক্য তৈরি হয়, কী ধরনের স্বার্থের কারণে সেখানে দ্বন্দ্ব তৈরি হয়, সে বিষয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, ভোটে টেনের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব চাঁদপুরে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলছি কেন্দ্রে ঐক্য, তৃণমূলে কেন অনৈক্য, তৃণমূলে এই অনৈক্যের কারণগুলো কি কি, দেশের বিভিন্ন অঞ্চলে যুক্ত হয়ে আমরা সেই কারণগুলো তুলে আনার চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি চাঁদপুরের, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী তালহা জোবায়ের। তালহা, আপনার কাছে একটু জানতে চাই, আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাহার রয়েছেন চাঁদপুর পৌরসভা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। তাদের দুজনের মাধ্যমে আপনার মাধ্যমে তাদের দুজনের বক্তব্যগুলো একটু শুনতে চাই। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক মানুষই আপনার সঙ্গে আছেন। এই যে নির্বাচন যত ঘনিয়ে আসছে তত তৃণমূলে নানা ধরনের অনৈক্যের কথা শোনা যায়, নানা ধরনের সংঘাতের কথা শোনা যায়, এক দল আরেক দলের মুখোমুখি হয়ে যাচ্ছে নানা বিষয়। এই বিষয়গুলোর আসলে কারণ কি? কেন্দ্র বারবার ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলেও তৃণমূলের কারণে ঐক্যবদ্ধ থাকা যায় না অনেক সময়। এই বিষয়ে আলোচনা শুনতে চাই আপনার মাধ্যমে, তালহা জোবায়ের। ধন্যবাদ বেলায়েত। আসলে আমার সাথে আছেন চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার এবং আমার বাঁ পাশে আছেন চাঁদপুর পৌর জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। আপনাদের উভয়কেই আমি স্বাগত জানাচ্ছি। আসলে আপনি যেমনটি বলছিলেন বেলায়েত, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সকল যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আসলে পতনে তারা সকলে কিন্তু বেশ ভূমিকা রেখেছে। কিন্তু এখন আসলে তৃণমূল গুলোতে কিন্তু সেই ঐক্য আমরা সবসময় কিন্তু দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে আমি যদি প্রথমেই বাহার ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কেন্দ্রে ঐক্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, কেন তৃণমূলে হচ্ছে কি অনৈক্য দেখা দিচ্ছে এখন এই পর্যায়ে এসে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে কেন্দ্রীয় ঐক্য আর তৃণমূলে অনৈক্য ব্যাপারটা এমন ঠিক না। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের বাতাবরণে জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দলকে যারা বাকশাল আমলে আওয়ামী লীগ সময় নিষিদ্ধ হয়েছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তার পরবর্তী পরিক্রমায় বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপি চেয়েছে যে গণতন্ত্র মনা দলগুলো তাদের ভুল ত্রুটি দোষ স্বীকার করে তারা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকুক। কিন্তু আমি যদি প্রসঙ্গত আপনি জামাতের কথা বললেন, যদি সেটাই বলি তাহলে ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপি জামাতকে পাশে ছিল বা তাদের সাথে একই সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু কিছু ক্রান্তি লগ্নে জামাত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমরা দেখেছি যে তারা 86-তে এরশাদের সাথে বিএনপি যখন খালেদা জিয়ার নেতৃত্বে যখন আপোষহীন ভূমিকা নিয়েছে তখন জামায়াতে ইসলামী ইলেকশনে চলে গিয়েছে। আবার তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামী লীগের সাথে একসময় আন্দোলন করেছে, কিংবা আবার 1/11-এর সময় তারা বিএনপিকে নির্বাচনে যেতে প্রেশারাইজ করেছে। আবার আমরা দেখলাম যে যখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করলাম, কিন্তু একটা সাইদি সাহেবদের রায় হওয়ার পরে, যুদ্ধাপরাধী বিচারে কিছু রায় হওয়ার পরে তারপরে জামাত কিন্তু আর ওইভাবে মাঠে ছিল না। 10 বছর অনেকটা সময় আমাদেরকে একাই লড়াই সংগ্রাম করতে হয়েছে। তারপরে শেষ প্রেক্ষাপটে জুলাই আন্দোলনে আবার তারা মাঠে এসেছে। কিন্তু এই ফ্যাসিবাদের পতনের পরে বিভিন্ন ইস্যুতে জামাত বিভিন্ন অবস্থান নিয়েছে, যেটা আসলে আমাদের
মনেও কিছু কষ্ট এসেছে যে তারা, আপনারা দেখবেন যে আমাদের দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের 16 বছরে ভোট দিতে পারে নাই, তো একটা যত দ্রুত মানুষ গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারে, কিন্তু আমরা দেখেছি যে সেক্ষেত্রে না, যে বিভিন্ন ইস্যুতে আমাদের সাথে অপ্রয়োজনীয় ইস্যুতে দ্বিমত করা হয়েছে। সর্বশেষ পিয়ার একটা ইস্যু আনলো, যেটা মানুষের সাথে আসলে ওইভাবে বাংলাদেশের প্রেক্ষাপট বা সাধারণ মানুষের সাথে সেটা পরিচিত করা, এরকম অনেক কিছুতেই একসাথে যায় না। তারপরেও তারা এইসব ইস্যুতে ইলেকশনটাকে প্রলম্বিত করার চেষ্টা করেছে। আবার বাংলাদেশে বিভিন্ন 5ই আগস্টের পরে বিভিন্ন প্রেক্ষাপটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু তার দায় পুরোপুরি বিএনপিকে দিয়ে, আপনারা দেখেছেন হাজার হাজার আইডি, যেটাকে সবাই বট আইডি হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছে, একতরফা বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আমাদের কিছু মনোমালিন্য আছে। তারপরেও আমরা দেশের স্বার্থে সবাই, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেটা জামাতও করেছে। আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে কিছু বিষয়ে, সাংবিধানিক সংস্কার সহ বিভিন্ন যেগুলোতে লাগবে কিছু আছে। তারপরেও আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গণতন্ত্রের পথে উত্তরণ করি। আর চাঁদপুর প্রেক্ষাপটে, যদি স্থানীয় প্রেক্ষাপটে যেটা আপনারা বলছেন, চাঁদপুরে ওইরকম সংঘাত হয়নি, যে যার যার মতো রাজনৈতিক কাজ করছে। বিএনপি একটি বড় দল এবং অত্যন্ত সুসংগঠিত চাঁদপুরের প্রেক্ষাপটে, আপনারা জানেন সবসময় বিএনপি শক্তিশালী ছিল, কিন্তু গত ফ্যাসিস্ট আমলে তারা জোর করে আমাদের এই আসনগুলো নিয়ে গেছে। তারপরে আমরা চাঁদপুরে কোনো রাজনৈতিক দলের উপরে আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবেন, আপনারা তো আছেন চাঁদপুরে, জানেন কারো উপরে অন্যায়ভাবে চড়াও হয়েছে, কাউকে আঘাত করেছে, যে যার যার মতো এখানে রাজনীতি করছে, আমরা সেভাবেই আগাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে শাহজাহান ভাই, আমি যদি একই প্রশ্ন আপনাকে করি যে কেন্দ্রে ঐক্য দেখতে পাচ্ছি, কিন্তু তৃণমূলে কেন অনৈক্যর যেই সুর কেন বেজে উঠছে? আমি আসলে আপনাকে বলবো যে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এখন চ্যানেলে আমাদের চাঁদপুরে এমন একটি আয়োজন করার জন্য। চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা এখন টেলিভিশন চ্যানেলকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, একটু পিছন থেকে আসি, 91-এ যে নির্বাচন, 91-এর নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে জামাত ইসলামীর সাথে ঐক্য নিয়ে সরকার গঠন করে। জামাতের সহযোগিতা চাওয়ার কারণে জামাত তাদেরকে সহযোগিতা করেছে। সরকার গঠনে আমাদেরকে জামাত ইসলামীকে মন্ত্রী পরিষদের সদস্য নেওয়ার জন্য প্রস্তাব করেছে, জামাতকে বিভিন্ন মন্ত্রণালয়ে নেওয়ার জন্য প্রস্তাব করেছে, তথাপি জামাত কিছুই নেয় নাই। জামাত সেখানে কিছু না নেওয়ার পরেও দেখা গেল সরকার গঠন করার পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপরে জুলুম নির্যাতন হয়েছে, বিভিন্নভাবে ইকুয়েশন তৈরি হয়েছে। জুলুম নির্যাতন হওয়ার কারণে সেখানে একটা মতনৈক্য তৈরি হয়েছে, যার কারণে জামাত সংসদ থেকে বের হয়ে এসে ঐক্যবদ্ধ নির্বাচনের জন্য কেয়ারটেকার আন্দোলন শুরু করে। এবং কেয়ারটেকার আন্দোলনে দেখা গেছে, হ্যাঁ, তখনকার সময় জামাতের এই দাবির সাথে আওয়ামী লীগ একাত্মতা প্রকাশ করেছে, অন্যান্য দল একাত্মতা প্রকাশ করেছে। বিএনপি যদিও প্রথমে মেনে নেয় নাই, পরবর্তীতে আপনারা জানেন যে 14 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, মাত্র 15-16 দিনের পরে আবার পুনরায় রাতের আধারে সংসদ বসিয়ে কেয়ারটেকার বিল এনে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে পুনরায় একটি ফেয়ার ইলেকশন করা হয়েছিল। জাতির সংকটকালীন সময়ে জামাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই কেয়ারটেকার বিষয়টা নিয়ে বারবার কথা আসছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে 2008 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছে, এটা কিন্তু সেভাবে আসেনি। তারপরও কিছুটা গ্রহণযোগ্য ধরে নিয়েছিল জনগণ, কিন্তু 2008-এর নির্বাচন, তারপরে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, মানে ডামি এবং আমি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, এইভাবে নির্বাচন করে মানে একটি গণতন্ত্রবিহীন জনগণের উপর স্টিম রুলার চালিয়ে ফেসিবাদী যে 15-16 বছর যেভাবে তারা মানে দেশে দখলদারিত্ব করেছিল, তার অবসান ঘটিয়ে যখন 5ই আগস্ট ঘটানো হলো, 5ই আগস্ট ঘটানোর আগ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যবদ্ধই ছিল। কিন্তু এখন আন্দোলনে আইসা হয়তো দুই প্ল্যাটফর্মে আইসা, দুইটা দল দুই প্ল্যাটফর্মে আন্দোলন করে। আন্দোলন করতে যা কথায় বক্তব্যে বিভিন্ন ধরনের মনে কষ্ট, কারো মনে কষ্টরা এইভাবে তৈরি হয়েছে। আর একটু পিছনে গেলে দেখা যাবে, দেখবেন যে নিজামী মুজাহিদ সাইদি সাহেবের যখন ফাঁসির আদেশ হয়, বেগম খালেদা জিয়া কোনো এক সমাবেশে ওনারা নির্দোষ বলে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু তারপরে কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে তাকে সেই বক্তব্য থামিয়ে দেওয়া হয়েছে। আমরা সেদিকে যেতে চাই না, মানে রাজনীতিতে পিছনে অনেক কিছু হয়েছিল, সেখান থেকে মূলত একটু দূরত্ব তৈরি হয়। তারপরে যদি একটু সংক্ষিপ্ত করে যদি বলেন যে আপনারা তো জামায়াত এবং বিএনপি একটা সময়ে শরিক দল ছিলেন বা একই সাথে কাজ করেছেন, জনগণের ভোট চেয়েছেন, এখন হচ্ছে গিয়ে বলা চলে যে দেশের দুইটি অন্যতম বৃহৎ দুইটি রাজনৈতিক দল একে অপরের
বিপক্ষে ভোট করছেন, অন্যান্য রাজনৈতিক দলও আছে। সেই ক্ষেত্রে আসলে যদি সংক্ষিপ্ত করে যদি বলেন, এটা আসলে এই অভিজ্ঞতা কেমন লাগছে বা কিভাবে আপনার উত্তর করবেন? হ্যাঁ, আমি এই বর্তমানে যেটা মূল হেডিং, যে তৃণমূলে মানে আমাদের মতানৈক্য দেখা যায় এবং কেন্দ্রে অনেকটা ঐক্যের সুর দেখা যায়। আসলে কেন্দ্রে আমরা মনে করি যে দুইটা প্ল্যাটফর্মে দুইটা দল নতুনভাবে জনগণের সামনে একটা আশার আলো উপস্থাপনা করছে। এখন বেশি নিবে জনগণ, ঠিক আছে, বেশি নিবে জনগণ। যাদেরকে বেশি নিবে আমরা মনে করি দেশের জনগণ জিতে যাবে। এখানে আসলে অনৈক্য বলতে কিছু নেই। আমরা ওনারাও সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চায়। ধন্যবাদ আপনাকে। আমরা যদি সবশেষ যদি বাহার ভাই আপনার কাছে আর একটু জানতে চাই যে এই যে অনৈক্যর সুর ঐক্যতে পরিণত করে আগামীতে ফেসিবাদ মুক্ত যদি বাংলাদেশ বিনির্মাণে আসলে করণীয়টা কি রয়েছে বলে আপনি মনে করেন, যারা নেতাকর্মী রয়েছে? আমাদের ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা হচ্ছে যে আমাদের দ্রুত গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে হবে। আমরা জামাত ইসলামীকে অনেকবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন যে আপনারা অহেতুক কোনো ইস্যু সৃষ্টি করে ঐক্যমতের জায়গাটাকে যেন নষ্ট না করে। আমরা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আপনাদের যে কনসিস্টেন্সি কমিশন হয়েছে সেখানে 84টা বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে দিয়ে আমরা ঐক্যমত করেছি। তো এখন আবার সেগুলা বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্ন কথা নিয়ে তারা গণভোট, হ্যাঁ, গণপরিষদ বিভিন্নভাবে এগুলা সময় নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই যে ঐক্যমত কমিশনের যে সুপারিশগুলো এসেছে এগুলো আমরা জাতীয় সংসদ ইলেকশনে জনগণ তো ম্যান্ডেট দিবে যে আমাদের কোনটা প্রয়োজন আমরা হয়তো করার প্রয়োজন না হইতে পারে, সেটা জনগণের উপরে আমরা ছেড়ে দিতে চাই। বিএনপির বৃহত্তম গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে আসলে বঞ্চিত করে কোনো কিছু বাংলাদেশে গণতন্ত্র মতামত ছাড়া করা যাবে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, তো ওইখানে তো পিয়ার দাবি করে নাই, কিন্তু এখানে পিয়ার দাবি করে হয়তো জাতীয় ইলেকশনটাকে সরাসরি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে যেমনটা শুনছিলেন যে উভয়ই চাচ্ছে আসলে দেশের গণতন্ত্র সমুন্নত রেখে এবং আগামীতে যাতে কোনো ফ্যাসিস্ট যাতে জন্মগ্রহণ করতে না পারে সেই জন্য আসলে কিন্তু তৃণমূল এবং কেন্দ্র থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের মধ্যে যাতে একটি ঐক্যবদ্ধ পরিবেশ বজায় থাকে এবং সকলে যাতে আসলে একই সাথে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে, আসলে সকলেরই কিন্তু সেই একই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। বাকিটা আসলে জনগণই গ্রহণ করবে কাকে আসলে তারা সেই বিনির্মাণের জায়গায় দেখতে চায়। বেলায়েত, অনেক ধন্যবাদ তালহা জোবায়ের, জানাচ্ছিলেন চাঁদপুরের দুজন নেতার বক্তব্য আমাদেরকে, তাদের ভাবনাগুলো আমরা জানছিলাম। দর্শক, এই ছিল আজকের বুলেটিনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।